আজ আমরা এমন একটা কেস নিয়ে কথা বলবো যা একটা সময়ে পুরো পশ্চিমবঙ্গকে ভয় পাইয়ে দিয়েছিল। 2019-20 সালের দিকে কলকাতার তার আশেপাশে একের পর এক লাশ পাওয়া যাচ্ছিল। কিন্তু এটা সাধারণ কোনো হত্যাকাণ্ড ছিল না। প্রত্যেকটা লাশের সাথে এমন একটা জিনিস পাওয়া যাচ্ছিল যা শুনলে আজও কাঁটা দেয়। লোহার শিকল, মোটা ভারী লোহার শিকল আর তালা। দেখুন, এটা কোনো সাধারণ অপরাধীর কাজ ছিল না। এটা ছিল এমন একজনের কাজ যে শুধু মারতে চায়নি, সে সে একটা চিহ্ন রেখে যেতে চেয়েছিল, একটা ভয়ঙ্কর বার্তা। আমরা আজ সেই চেইনম্যান সিরিয়াল কিলারের কেসটা নিয়ে গভীরে যাব। ঠিক তাই। আমাদের হাতে থাকা রিপোর্টের উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব এই হত্যাকাণ্ডের ধরনটা ঠিক কী ছিল, কেন কেন খুনি শিকল ব্যবহার করত, আর পুলিশই বা কীভাবে এই ছায়া মানুষটার কাছে পৌঁছালো। আর সবচেয়ে বড় কথা, এই নৃশংসতার পেছনের আসল কারণটা কি? এটা কি শুধুই টাকার জন্য খুন, নাকি এর পেছনে আরও গভীর, আরও অন্ধকার কোনো মনস্তত্ত্ব কাজ করছিল? এই কেসটা কিন্তু শুধু একটা ক্রাইম স্টোরি নয়, এটা আমাদের সমাজের আয়নাও বটে। এটা দেখায় যে আমাদের চোখের সামনেই কিছু মানুষ কতটা অদৃশ্য আর অসুরক্ষিত জীবন কাটায়। আর এই শিকলের ধাঁধাটা সেটা অপরাধীর মনের এমন এক জটিল জগতের দরজা খুলে দেয়, যা নিয়ে আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক সেই ভয়ঙ্কর চিহ্নটা দিয়ে। মানে কল্পনা করুন একটা নির্জন রেল লাইনের ধার। পুলিশ একটা মৃতদেহ খুঁজে পেয়েছে, কিন্তু দেহটা বাঁধা রয়েছে শক্ত লোহার শিকল দিয়ে, গলায় হাতে পায়ে পেঁচিয়ে, তালা দেওয়া। এটা একটা দুটো নয়, একের পর এক ঘটনায় একই দৃশ্য। খুনি যেন নিজের নাম সই করে যাচ্ছিল। এই পদ্ধতিটা নিয়ে আমার প্রথম খটকা লাগে। এটা তো খুব অদ্ভুত, তাই না? অদ্ভুত তো বটেই। দেখুন, একজন খুনি যখন শিকারকে কাবু করতে চায়, তার কাছে অনেক সহজ উপায় থাকে, দড়ি, কাপড় বা অন্য কিছু। কিন্তু শিকল শিকল জোগাড় করা, সেটা বয়ে নিয়ে যাওয়া, সেটা দিয়ে কাউকে বাঁধা, পুরো প্রক্রিয়াটা অনেক বেশি জটিল এবং সময় সাপেক্ষ, ঝুঁকিও বেশি। এখানেই প্রশ্ন ওঠে, কেন এই বাড়তি ঝুঁকিটা নেওয়া? তদন্তকারীদের প্রথম থেকে মনে হয়েছিল এই শিকল শুধু বাধার জন্য নয়, এর একটা প্রতীকী অর্থ আছে। প্রতীকী অর্থ? কি ধরনের অর্থ হতে পারে? অনেক কিছু হতে পারে। শিকল মানেই তো পরাধীনতা, চূড়ান্ত নিয়ন্ত্রণ। খুনি হয়তো শিকারের উপর তার সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সে শুধু প্রাণটা নিতে চায়নি, মানুষটার শেষ মুহূর্তের অসহায়ত্বটাকেও পুরোপুরি উপভোগ করতে চেয়েছিল। আবার এটাও হতে পারে যে এই শিকল খুনির নিজের জীবনের কোনো গভীর ট্রমা বা যন্ত্রণার প্রতীক, এমন কিছু যা সে অন্যের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের বিকৃত মানসিক শান্তি পেত। আর এই অসহায় শিকারগুলো কারা ছিল? এখানেই তো কেসটা আরও মর্মান্তিক হয়ে ওঠে। আমাদের তথ্য বলছে মৃতদের প্রায় সবাই ছিল পরিযায়ী শ্রমিক, দিনমজুর বা সমাজের একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, যাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, আজ এখানে তো কাল ওখানে। রেল স্টেশন, বাস টার্মিনাল বা শহরের বাইরের নির্জন জায়গায় যাদের রাত কাটে। ঠিক, আরে এখানেই খুনির ধূর্ততার পরিচয় পাওয়া যায়। সে এমন মানুষদের টার্গেট করছিল যাদের হুট করে খুঁজে পাওয়া যাবে না। এদের অনেকেই পরিবার থেকে দূরে একা থাকত, তাই তারা নিখোঁজ হলে অভিযোগ জানাতেও দেরি হতো। খুনি এই সামাজিক বিচ্ছিন্নতার সুযোগ নিচ্ছিল। সে জানত এই মানুষগুলোর জন্য সমাজের মাথাব্যথা কম, তাদের জীবনটা যেন অনেকের কাছেই অদৃশ্য। শুধু ধূর্ততা নয়, আমার তো মনে হয় এর মধ্যে এক ধরনের অধ্যত্ব ছিল। সে যেন পুলিশকে আর সমাজকে চ্যালেঞ্জ করছিল যে, দেখো, আমি সবচেয়ে দুর্বল মানুষগুলোকে তোমাদের চোখের সামনে থেকে তুলে নিচ্ছি, আর তোমরা কিচ্ছু করতে পারছো না। এই অধ্যত্বের কারণেই হয়তো পুলিশ প্রথম দিকে হিমশিম খাচ্ছিল। একদম। প্রথম দিকে তো পুলিশ বুঝতেই পারছিল না যে এই খুনগুলোর মধ্যে কোনো যোগ আছে। একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছিল ঠিকই, কিন্তু যেহেতু শিকারদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তারা বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, তাই প্রত্যেকটা মৃত্যুকে এক একটা বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করা হচ্ছিল। সিরিয়াল কিলিং কেসের তদন্তে এই পর্যায়টাকে বলে লিঙ্কেজ ব্লাইন্ডনেস। তদন্তকারীরা প্যাটার্নটা ধরতে পারে না। তাহলে টার্নিং পয়েন্টটা এলো কিভাবে? কখন তারা বুঝতে পারল যে সবকটা খুনের পেছনে একজনই আছে? যখন একই ধরনের শিকল আর তালা বারবার পাওয়া যেতে শুরু করল।
একটা খুনে যে ধরনের শিকল ব্যবহার করা হয়েছে, দেখা গেল কয়েক মাস পর অন্য একটা খুনেও ঠিক একই ব্র্যান্ডের একই ডিজাইনের শিকল ব্যবহার করা হয়েছে। তখনই গোয়েন্দাদের টনক নড়ে। তারা বুঝতে পারে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, একজনই এই কাজগুলো করে বেড়াচ্ছে। আর ঠিক তখনই মিডিয়া আসরে নামে। তারাই এই খুনিকে নাম দেয় চেইন ম্যান। হ্যাঁ, আর এই নাওটা উফ, মানুষের মধ্যে যেন আগুন ছড়িয়ে দেয়। কলকাতার তার আশেপাশের এলাকায় একটা আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে যারা রাতে একা যাতায়াত করত বা স্টেশন চত্বরে থাকত, তাদের মধ্যে ভয়টা জাঁকিয়ে বসে। মিডিয়ার এই নামকরণ কিন্তু একটা দ্বিধারী তলোয়ারের মতো কাজ করে। একদিকে এটা মানুষকে সতর্ক করে, পুলিশের উপর চাপ সৃষ্টি করে, যা তদন্তে গতি আনে। কিন্তু অন্যদিকে এটা খুনিকে এক ধরনের পরিচিতি দেয়। অনেক সিরিয়াল কিলারের ক্ষেত্রে দেখা গেছে তারা এই পরিচিতি পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা এই ট্যাগ উপভোগ করতে শুরু করে। এত চাপ, এত আতঙ্কের মধ্যেও পুলিশ কিন্তু হাল ছাড়েনি। 2020 সালে তার একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে। আর এই সাফল্যটা আসে বিজ্ঞানের হাত ধরে। ফরেনসিক প্রমাণ, তাই তো? হ্যাঁ, একেবারেই তাই। এই কেসটা প্রমাণ করে দেয় যে আধুনিক ফরেনসিক বিজ্ঞান কতটা শক্তিশালী। অপরাধী যতই চালাক হোক, সে কোথাও না কোথাও একটা ভুল করেই ফেলে, একটা সূত্র রেখে যায়। এক্ষেত্রে সেই সূত্রটা ছিল ওই শিকল আর তালাগুলো। পুলিশ ওই শিকলের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়, যা তাদের সরাসরি সন্দেহভাজনের কাছে পৌঁছে দেয়। তাহলে পুলিশের হাতে একটা অকাট্য ফরেনসিক প্রমাণ এলো, যা তাদের সরাসরি একজন লোকের দরজায় পৌঁছে দিল। কিন্তু সেই লোকটিকে ধরার পর রহস্যটা কমার বদলে যেন আরও বেড়ে গেল। কে ছিল এই ব্যক্তি? সূত্র অনুযায়ী ধৃত ব্যক্তি পশ্চিমবঙ্গেরই এক গ্রামীণ এলাকার বাসিন্দা। তার অতীতেও হিংসাত্মক অপরাধের রেকর্ড ছিল। কিন্তু তাকে জেরা করে যা সামনে এলো তা ছিল আরও জটিল। কারণ আসল প্রশ্নটা তো থেকেই গেল, উদ্দেশ্য কী ছিল? পুলিশ প্রথমে ভেবেছিল এটা হয়তো সাধারণ ডাকাতির ঘটনা, কারণ শিকাররা সবাই গরিব ছিল। তাদের পকেটে যা সামান্য টাকা পয়সা বা মোবাইল ফোন থাকত, সেগুলো হয়তো লুট করা হতো। কিন্তু আমার মনে হয় বিষয়টা এত সহজ নয়। শুধু ডাকাতির জন্য এত ভয়ানক পদ্ধতির দরকার আছে কি? একদমই না। এখানেই তো খটকা লাগছে। একজন ডাকাত যতটা সম্ভব কম সময়ে কম ঝুঁকি নিয়ে কাজ সারতে চাইবে। কিন্তু এখানে শিকল ব্যবহার করাটা একটা দীর্ঘ প্রক্রিয়া, যা ঝুঁকি বাড়ায়। এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে উদ্দেশ্যটা টাকা পয়সার থেকেও অনেক বেশি কিছু ছিল। এটা একটা বার্তা। ডাকাতির তত্ত্বটা তাই খুব দুর্বল শোনায়। তাহলে দ্বিতীয় সম্ভাবনা কি হতে পারে? ব্যক্তিগত প্রতিহিংসা? এমনটি হতে পারে যে খুনি নিজে পরিযায়ী শ্রমিকদের কোনো গোষ্ঠীর ওপর প্রচণ্ড রেগেছিল। হয়তো তার অতীতে তাদের দ্বারা কোনো ক্ষতি হয়েছিল, আর সে এখন তার প্রতিশোধ নিচ্ছে। এটাও একটা শক্তিশালী সম্ভাবনা। সাইকোলজিক্যাল প্রোফাইলিংয়ে এটাকে বলে মিশন ওরিয়েন্টেড কিলার। এরা মনে করে সমাজের কোনো একটা নির্দিষ্ট অংশকে পরিষ্কার করা তাদের দায়িত্ব। এক্ষেত্রে খুনি হয়তো পরিযায়ী শ্রমিকদের সমাজের জন্য ক্ষতিকর বা অবাঞ্ছিত বলে মনে করত। তার মনে হয়তো এই শ্রেণীর বিরুদ্ধে তীব্র ঘৃণা বা ক্ষোভ জমা হয়েছিল। কিন্তু সবচেয়ে জোরালো যে তথ্যটা সামনে আসে সেটা হলো খুনির মানসিক বিকার। বিশেষজ্ঞরা মনে করেন এই নৃশংসতার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ খোঁজাটাই হয়তো ভুল। এটা হয়তো স্রেফ এক বিকৃত মনের খেলা। সে হয়তো এর মাধ্যমে এক ধরনের পৈশাচিক আনন্দ পেত। আমি এই তৃতীয় তত্ত্বটির দিকেই বেশি ঝুঁকব। কারণ শিকলের ব্যবহারটা এই যে যুক্তির থেকে আবেগের দিকে বেশি ইঙ্গিত করে। শিকল দিয়ে বাঁধা মানে শিকারের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। শিকার যখন বুঝতে পারছে যে সে আর পালাতে পারবে না, তার জীবনের সব নিয়ন্ত্রণ অন্য একজনের হাতে চলে গেছে, সেই মুহূর্তের ভয়, সেই অসহায়ত্বটা খুনিকে হয়তো এক ধরনের গড কমপ্লেক্স বা ক্ষমতার অনুভূতি দিত। যে মানুষটা হয়তো নিজের জীবনে চূড়ান্ত শক্তিহীন, সে অন্যের জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করে নিজেকে শক্তিশালী অনুভব করত। তার মানে শিকলটা আসলে তার নিজের ভেতরের শূন্যতা আর অসহায়ত্বকে ঢাকার একটা মরিয়া চেষ্টা। এটা ভাবতেও কেমন লাগে। ঠিক তাই। গ্যাং সম্পর্কিত একটা তত্ত্ব উঠেছিল, কিন্তু আমাদের সূত্র বলছে তার কোনো ঠোস প্রমাণ মেলেনি। তাই রহস্যের কেন্দ্রবিন্দুতে কিন্তু ওই একজন মানুষের ভাঙাচোরা মনস্তত্ত্বই রয়ে গেছে। আর এই ভাঙাচোরা মনের কার্যকলাপের ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। চেইনম্যানের খবর তখন সংবাদপত্রে, টিভিতে ছেয়ে গেছে।
কলকাতা আর তার আশেপাশে একটা চাপা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। মানুষ রাতে একা বেরোতে ভয় পেত। ভয়টা খুব স্বাভাবিক ছিল, কারণ খুনি ছিল অদৃশ্য, তার কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছিল না, সে যে কোনো জায়গায় যে কোনো সময়ে আঘাত হানতে পারত। আর তার শিকার হওয়ার জন্যে কোনো বড় কারণের প্রয়োজন ছিল না, শুধুমাত্র দুর্বল এবং একা হওয়াই যথেষ্ট ছিল। এটা মানুষকে বুঝিয়ে দিয়েছিল যে নিরাপত্তা আসলে কতটা ঠুনকো হতে পারে। আর সবচেয়ে বেশি ভয়ের মধ্যে ছিল পরিযায়ী শ্রমিকরা, কারণ তারাই ছিল মূল টার্গেট। তারা কাজের খোঁজে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ায়, তাদের অনেকেরই কোনো সামাজিক সুরক্ষা বলয় থাকে না। তারা বুঝতে পারছিল যে তারা কতটা একা আর অসুরক্ষিত। এই ঘটনাটা তাদের অস্তিত্বের সংকটকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। আর এখানেই কেসটা একটা সামাজিক ভাষ্য হয়ে ওঠে। এই হত্যাকাণ্ডগুলো আমাদের সমাজের একটা বড় দুর্বলতাকে সামনে এনেছিল। এটা দেখিয়ে দেয় যে সমাজের দরিদ্র এবং প্রান্তিক মানুষরা কতটা অসুরক্ষিত। তাদের জীবন এবং সুরক্ষার বিষয়টি প্রায়ই উপেক্ষা করা হয়। যখন তারা নিখোঁজ হয়, তখন তাদের খোঁজার জন্য সমাজের মূল স্রোতের মানুষের মতো তৎপরতা দেখা যায় না। এই উদাসীনতাই হয়তো অপরাধীকে তার কাজ চালিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল। একজন সন্দেহভাজন গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু তাতে কি সব প্রশ্নের উত্তর মিলেছে? আমার তো মনে হয় না। সবচেয়ে বড় রহস্যটা তো থেকেই গেল, খুনি ঠিক কেন শিকল ব্যবহার করত? এই বস্তুটার সাথে তার ব্যক্তিগত জীবনের কি কোনো যোগ ছিল? শিকলটা কি তার অতীতের কোনো যন্ত্রণার স্মৃতিচিহ্ন? এই প্রশ্নগুলো আজও হাওয়ায় ভাসছে। আর হয়তো কোনোদিনও এর সঠিক উত্তর মিলবে না। অপরাধীকে ধরা যায়, শাস্তি দেওয়া যায়, কিন্তু তার মনের ভেতরের অন্ধকার গলিতে ঢোকা প্রায় অসম্ভব। কিছু রহস্য হয়তো রহস্যই থেকে যায়। তাহলে আজকের এই গভীরে গিয়ে আমরা পশ্চিমবঙ্গের চেইনম্যান সিরিয়াল কিলারের কথা জানলাম। তার ভয়ঙ্কর কাজের ধরন, শিকারদের অসহায়তা, পুলিশের তদন্তের জটিলতা আর সাফল্যের কথা। একজন ধরা পড়লেও এই নৃশংসতার পেছনের আসল উদ্দেশ্যটা এখনও ধোঁয়াশায় ঢাকা। এই প্রসঙ্গে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে আলোচনা শেষ করতে চাই। যখন কোনো অপরাধী তার শিকারের ওপর কোনো বস্তু, যেমন এক্ষেত্রে শিকল, একটি সিগনেচার হিসেবে ব্যবহার করে, তখন সেটি কি শুধুই তার পরিচয়, নাকি সেই বস্তুটি তার নিজের ভেতরের কোনো গভীর যন্ত্রণা, ক্ষমতার আস্ফালন বা এমন কোনো ব্যক্তিগত কাহিনীর প্রতীক, যার অর্থ হয়তো আমরা কোনোদিনই পুরোপুরি উদ্ধার করতে পারব না? এই প্রশ্নটি আমাদের অপরাধীর মনস্তত্ত্বের অন্ধকার দিক নিয়ে আরও ভাবতে বাধ্য করে।